প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ব্যাংকিং খাত ও সমসাময়িক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। সাথে আছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির। আহমেদ আল কবির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আলোচনা শুরু করার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। ডক্টর আহমদ আল কবির, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। জন্ম 1952 সালে 30 মে সিলেট জেলায়। কালীগঞ্জের ইসামতি প্রাইমারি স্কুলে শিক্ষা জীবন শুরু করলেও পরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করেছেন বিএ, এমএ, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও এমএসসি। এমনকি অর্জন করেছেন শিক্ষা বিষয়ক অন্যতম সম্মান পিএইচডি ডিগ্রি। তার 35 বছরের দীর্ঘ কর্মজীবনে শুধু অর্থনীতি বিষয়ক খাতই নয়, কাজ করেছেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিকল্পনা সহ বিভিন্ন খাতে। বর্তমানে খণ্ডকালীন শিক্ষকতা করছেন আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির পরিচালক পদে দায়িত্ব পালন সহ যুক্ত আছেন বিভিন্ন সংগঠনের সাথে। 1978 সালে তার কর্মজীবন শুরু হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তা হিসেবে। এরপর 1980 সালে চাকুরি করেন জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রমের প্রোগ্রাম অফিসার হিসেবে। 1984 সাল থেকে 12 বছর কর্মরত ছিলেন নিউ ইয়র্ক ভিত্তিক এনজেন্ডার হেলথ প্রতিষ্ঠানের এশিয়া অঞ্চলের প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে। তার নানা ধরনের কাজের স্বীকৃতি হিসেবে মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ও বিশেষ মানবাধিকার পদক সহ পেয়েছেন বিভিন্ন সম্মাননা। সবকিছুর পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন তিনি। 2012 সালে নির্বাচিত হন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে। 1971 সালে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধ করেছেন আহমেদ আল কবির। ডক্টর কবির, আমরা প্রোফাইলে কিছু জিনিস আপনার সম্পর্কে দেখলাম এবং জানলাম, কিছু আলোচনার মাধ্যমে জানতে পারবো। তো আমরা জানি যে আপনার সিলেটে জন্ম। সেই সময়ে আপনার সেই যে ছেলেবেলাটা একটা মফস্বল শহরে কেমন কেটেছিল আর কি, কি স্মৃতি আপনার মনে পড়ে? ধন্যবাদ। আমার জন্ম সিলেটেরও একটা গ্রামে, গ্রামটা বলতে চাই যেটা হলো যে ওই সুরমা কুশিয়ারা দুইটা নদীর যে জায়গায় জন্ম হয়েছে, আসামের বরাক নদী থেকে এসে সেই জায়গায় কালীগঞ্জ নামক জায়গায় ইসামতিতে আমার জন্ম। এবং আমার বাবা সরকারি ডাক্তার ছিলেন, তো উনার সরকারি ডাক্তার থাকার সুবাদে আর কিন্তু আমাদের এলাকার ছিল খুবই পশ্চাৎপদ এলাকা, একেবারেই গরিব এলাকা। এমনকি অর্থনৈতিকভাবেও, সামাজিক, শিক্ষা, সবকিছু, যোগাযোগ সবকিছু নিয়েই এটা। কারণ আগে আমাদের ডিপেন্ডেন্সি ছিল করিমগঞ্জের সাথে বা ভারতের সাথে। ভারতের ওই পোর্শনটা ভারতে পড়ে যাওয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা সিলেটের সাথে যোগাযোগটা অনেকটা দুর্বল ছিল। যোগাযোগ ব্যবস্থা তো ছিলই না। আমার একটা ঘটনা মনে পড়ে, যেটা হলো যে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন এসএসসি পরীক্ষা, তখন আমার ওই বাজার থেকে এই 60 কিলোমিটার জায়গা আসতে, সিলেট শহরে আসতে প্রায় 9 ঘন্টা সময় লাগছিল। এখন চিন্তা করেন, এখন 1 ঘন্টায় আমরা যেতে পারি। এই ধরনের একটা অবস্থা। রাস্তা বোল্ডারের রাস্তা, বড় বড় গাড়িগুলো পুরানো আমলের, ওই 44 মডেলের বলা হয়তো গাড়ি, এবং এইগুলা পুরানো গাড়ি নিয়েই চলাচল করতো রাস্তা। আর স্কুলে আমার মনে আছে, প্রথম আমার প্রাইমারি স্কুলে বেঞ্চ আমার বাড়ির থেকে নিয়ে যাই। আমি যখন ভর্তি হই, কোনো বেঞ্চ ছিল এর আগে বেঞ্চ ছিল ওই যে সুপারি গাছের যে ইয়ে দিয়ে একটা বেঞ্চের মতো তৈরি করা, ওটা মাঝে মধ্যে গ্যাপ ছিল, আই রিমেম্বার দ্যাট। এবং এই যে অবস্থাটা ছিল, এইটার থেকে আমরা মোটামুটিভাবে আস্তে আস্তে, এখন তো আল্লাহর শুকরিয়া যে আমরা অনেক, কিন্তু পাকিস্তানের আমলে আমাদের কিন্তু কোনো মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। এটা কিন্তু এই যে আপনার এই যে একটা পারিপার্শ্বিক অবস্থা এত দুর্বল ছিল, সেই জায়গা থেকে আজকে যে আপনার যে পরিবর্তন, আপনি দেশ বিদেশে পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং দেশের হয়ে কাজ করছেন, অর্থনীতিতে অবদান রাখছেন, নিজেকে যদি মূল্যায়ন করেন, সেই একটা প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসে আজকের অবস্থানে নিজেকে কেমন লাগছে?
না, আমি তো খুবই গর্বিত। আমি তো ওইভাবে বলবো, যেটা হলো যে প্রথমে তো যে আমার বাবা মা বা আত্মীয় স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষী, আমার শিক্ষক, সকলের সহযোগিতা ছাড়া আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে এটা একটা দারুণ একটা চিন্তা করতে পারিনি আমি। মনে আছে যে 65-এর যখন যুদ্ধ হয়, 65 সালে যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, বা এর পরবর্তী সময়ে পাকিস্তান আর্মির একজন হাবিলদার বা যে সুবেদার, এদেরকেই কিন্তু আমাদের সবাইকে মনে করতাম আমরা যে এইটাই হলো বলে মনে হয় সর্বোচ্চ পদ। এবং কারণ এত এরা থাকে ইয়েতে, এবং এদের সাথে এরা যদি একটা কিছু খাওয়াইতো তখনই ভাবতাম যে এটা একটা বিরাট মানে ফেভার করতেছে। কিন্তু এই লোকদের সাথে আমি পাকিস্তানে যখন কাজ করি, আমার কাজের সুবাদে বিভিন্ন কনসালটেন্সিতে, তাদের কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল সবার সাথে, যারা এমনকি যুদ্ধও করছে বাংলাদেশে, আমি যেহেতু মুক্তিযোদ্ধা, আমার ওইভাবেই আমি এটাকে দেখেছি যে তাদের সাথে বুক উঁচিয়ে আমি কথা বলেছি। এবং আমি এটাকে মনে করি যে এইটাই আমাদের বড় পাওনা, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে এই যে সার্বিক একটা মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই যে এত বছর স্বাধীনতার, এবং আপনারা যে সময়টাতে অনেক কিছু ছিল না, আবার এখন অনেক কিছু হয়েছে, তারপরও যদি মূল্যায়ন করেন যে এটা কি আসলে যতটুকু আমাদের অর্জন সেইটুকুই আসলে হতে পারতো না আরো বেশি হতে পারতো? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অ্যাচিভমেন্ট যদি আপনি যদি গ্লোবাল কনটেক্সটে দেখেন, আমরা হয়তো অলওয়েজ আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে, এটাও স্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশ যা অ্যাচিভ করছে কতকগুলো খাতে, এটা আনপ্রেসিডেন্টেড। আমাদের কৃষকরা, আমাদের কৃষি খাতে যে বিপ্লব ঘটে গেছে, এখানে আমাদের গরিব কৃষক, সাধারণ কৃষক, সরকারের নীতিগুলো ছিল সহায়ক, কিন্তু পাশাপাশি আমাদের সাধারণ মানুষ এই পরিবর্তন করছে। আমাদের যে আমি যদি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রমে যদি আমরা দেখি, আমরা কিন্তু এমডিজির যে যে গোলসগুলো আমরা যেভাবে অ্যাচিভ করছি, এইটা কিন্তু অপ্রত্যাশিত। কারণ আরও কোনো ইকোনমিক ইন্ডিকেটরে যদি আপনি যদি জেনারেল ট্রেন্ড দেখেন গ্লোবালি, এটা দেখবেন না। হ্যাঁ, কিন্তু আমাদের সামর্থ্য কম ছিল। আর হচ্ছে যে আমরা যে দেশটা ছিলাম 95% ডিপেন্ডেন্ট অন ফরেন এইড, এই দেশ এখন আমরা 90% আমাদের রিসোর্স থেকে 10% আমরা স্টিল ডিপেন্ডেন্ট অন আদার্স। আপনি জাতিসংঘে কাজ করেছেন, আমরা জানি জনসংখ্যা প্রোগ্রামে। তো জাতিসংঘে আমাদের কিন্তু এখন প্রশংসা করছে যে বাংলাদেশে নারী শিশু মৃত্যু হার কমানো এবং সামাজিক উন্নয়নে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে। আপনার কি মনে হয় এটা, এই যে পরিবর্তনটা, এটা বিশ্ব দরবারে বাংলাদেশের কোনো আলাদা মর্যাদা তৈরি করতে সক্ষম? ডেফিনেটলি। বাংলাদেশকে আগে তোলাবিহীন জুড়ি মনে করা হইতো, এবং এটা শুধু বলার জন্য না, এটা কিন্তু বাস্তবেও অবস্থা ছিল যে আমাদের কিন্তু আমাদের যে পরিবর্তন, এই পরিবর্তনে পুরো বিশ্ববাসী অনেকেই প্রশ্ন করে। আমি তো বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপে যাই, তাদের অনেকেরই প্রশ্ন যে এটার কেন, কি হিডেন কি আছে, তোমার রিয়েল লাইফ থেকে বলো, মানে যে এটা কেন আছে। এবং আমি যেটা বলবো, আমাদের যুব সমাজ, আমাদের সকল সময় যারা যুব, আজকে হয়তো আমরা বয়স্ক, কিন্তু আপনাদের মতো আমরা ছিলাম, আমাদের যুব সমাজ সবসময় কিন্তু পায়োনিয়ারিং রোল নিয়েছে। এই বাঙালি যুব সমাজ প্রত্যেকটা সময়ে তাদের সঠিক রোল প্লে করছে। মাঝে মধ্যে কিছু কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু আবার এই যুব সমাজরাই কিন্তু তরুণী নেতৃত্বে ছিল আর কি, এবং এইটাই আমাদেরকে সফলতার দ্বারপ্রান্তে। কিন্তু অফকোর্স আমি বিশ্বাস করি অভিজ্ঞতার একটা দাম আছে, অভিজ্ঞরা গাইড করবেন, কিন্তু নতুনদের তরুণরা এগিয়ে নিয়ে যাবে। আপনি রূপালী ব্যাংকে ছিলেন, রূপালী ব্যাংকের বর্তমান অবস্থা এবং আপনার সময় রিফর্ম নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির। ডক্টর কবির, আপনি রূপালী ব্যাংকে ছিলেন, আমরা জানি যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো রূপালী ব্যাংক সম্পর্কে আমরা যেটুকু জানি যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এটা লোকসান, এটা মানে অনেক আগে থেকে লোকসান করছিল, একটা পর্যায়ে গিয়ে আপনি দায়িত্ব গ্রহণ করলেন। আপনার সময়ে এবং আগের সময়ে রূপালী ব্যাংকের যদি আপনি মূল্যায়ন করেন।
আমি এটাকে দুই একটা কিভাবে তথ্য মূল্যায়ন? দিয়ে আমি একটু বলি আর কি আপনাকে, যেটা হচ্ছে যে 2009 সালের ডিসেম্বর মাসে আমি দায়িত্ব নেই চেয়ারম্যান হিসেবে এবং 2014 সালের ডিসেম্বর পর্যন্ত ছিলাম। এই যে সময়কালে আমি যেটা হলো যে এই সময়ের আগে আমি যেদিন দায়িত্ব নেই সেই দিন রূপালী ব্যাংকের কোনো ওয়েবসাইট ছিল না। আমি বেসিক কিছু কথা বলি। যে ওয়েবসাইটটা ছিল একটা জাঙ্ক একটা ছিল, কেউ কোনো এক সময় তৈরি করছিলেন, কিন্তু এটা ব্যবহার ছিল না, এটা এটা updated কোনো ছিল। না আপডেটও না, এটার মধ্যে ভাইরাসে ভর্তি ছিল, এটা খোলার কোনো কম্পিউটার দিয়ে সুযোগ ছিল না, এই ধরনের একটা অবস্থা ছিল। প্রায় যে 42% ক্লাসিফিকেশন ছিল ব্যাংকের, যে নন পারফর্মিং লোন বা এগুলা মানে ছিল, সবচেয়ে পিছিয়ে পড়া ব্যাংক। পিছিয়ে পড়া ব্যাংক ছিল। ব্যাংকটাকে বিক্রি করার জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের মনে ছিল কবে বিক্রি হবে। উনি হয়তো আসছেন এটাকে বিক্রি করার জন্য, বিক্রি করার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য। তারপরে হচ্ছে যে 800-র মতো অফিসার ছিল যারা ব্যাংকের কর্মকর্তা, তারা কোনোদিন ট্রেনিং পায় নাই। মানে চিন্তা করতে পারেন, একটা ব্যাংকে কাজ করে অফিসাররা, তারা কোনোদিন ট্রেনিং পায় নাই। মানে এই ধরনের একটা অবস্থা। ব্যাংকের কর্মকর্তা কম্পিউটারের মানে Modernization বলে, তথ্য প্রযুক্তি বলে কিছুই কিছু। ছিল না। 30টার মতো কম্পিউটার ছিল পুরো ব্যাংকে এবং এগুলাকে একটা হলি সাইট হিসাবে এগুলাকে সুন্দর ঢাকনা ঢুকনা দিয়ে ঢাকা ছিল। এটা ব্যবহারের জন্য কোনো লোকবল ছিল না বললেই চলে। এই অবস্থা, এইসবের সার্বিক অবস্থাটা ছিল খুবই খারাপ। এটা বিক্রি হওয়ার চিন্তাই সবচেয়ে ছিল। আপনার কি মনে হয় এই যে একটা মানে এই যে আপনি বললেন এটা রূপকথার গল্পের মতো, যে অন্য ব্যাংকগুলো যেখানে এগিয়ে যাচ্ছে রূপালী ব্যাংকে আপনি পেলেন এইরকম অবস্থায়, এটার নেপথ্যে কারণ কি ছিল? নেপথ্যে ছিল এটাকে বিক্রি করার একটা নাম নিয়ে সৌদি প্রিন্স আসবেন, এগুলো সবই ক্যামোফ্লাইজড অনেক ঘটনা ছিল। এখানে রাজনীতিবিদদের, তৎকালীন রাজনীতিবিদ যারা ছিলেন তাদের এটাতে অংশীদারিত্ব ছিল এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য। তারা চাইছিলেন যে এই ব্যাংকটা যেন ধ্বংস হয়ে যায়, এই ব্যাংকের ফেস ভ্যালু যেন কেউই খুব কম পয়সা এটাকে কেনা যায়, এবং এইটার জন্য যা করণীয় একটা ব্যাংকে ধ্বংস করার জন্য এর আগের 5 বছরে 6 বছরে 7 বছরে এই কাজগুলোই করা হয়েছে। আর আমি বলবো যেটা হচ্ছে যে এই ব্যাংক খুবই লাকি এই দিক দিয়ে বলবো, যেটা হলো এই ব্যাংকের ট্রানজিশনিং এর জন্য বা এটাকে উত্তরণ ঘটানোর জন্য যেমন হাল ছেড়ে দিয়েছিলেন সবাই, এটা কেউ কোনো ধরনের কোনো পরিকল্পনা বা কোনো চিন্তাধারা নেন নাই। এটার যে বোর্ড ছিল বা পর্ষদ ছিল বা সেন্ট্রাল ব্যাংক ছিল, তাদের ভূমিকাটা কি ছিল? তাদের পক্ষে ওই যে বিক্রি করার পক্ষে সহায়ক শক্তি হিসেবে তৎকালীন সরকারগুলোর যে মানে সবাই এটাকে ধ্বংস করে, এটাকে বিক্রি করে নামমাত্র পয়সা। যেমন আমার সময়ে 17টা প্রাইম লোকেশনের প্রপার্টি উদ্ধার করা। সেটাই জানতে চাচ্ছিলাম, আপনি এসে কি করলেন? ব্যাংকটার যে লোকসান বলেন, ক্লাসিফাইড যেটা বলছিলেন সেটা, তারপরে যে অ্যাসেট গুলো ছিল তার, এই অ্যাসেট গুলো আমি ব্যাংকিং খাত থেকে আসিনি। আমি যদিও অর্থনীতির ছাত্র, আমি তখন স্বাস্থ্য খাতেই কাজ করছি কিন্তু আমি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসাবে আমি বিভিন্ন জায়গায় পরিচিতি আমার ছিল আমার কাজকর্মের মাধ্যমে। তো আমি দায়িত্ব নেওয়ার 15 দিনের মধ্যে মনে হয় দ্বিতীয় মিটিংয়েই আমি বলি একটা ম্যানেজমেন্ট রিভিউ করতে হবে ব্যাংকের। এর আগে কিন্তু সোনালী, অগ্রণী, জনতা এগুলোর ম্যানেজমেন্ট রিভিউ ওয়ার্ল্ড ব্যাংক করাইছেন। আমি বললাম যে ওইটা বাইরে বিদেশি অডিট ফার্ম দিয়ে যেটা যে সংস্কার করা হয়েছিল, যে সেইটা কি রূপালী ব্যাংকে তো করা হয়েছিল? না, রূপালী ব্যাংক করা হয়নি। রূপালী ব্যাংক সবই আমরা নিজেরা করছি। এবং আমি দায়িত্ব নেওয়ার আমি বললাম সেকেন্ড মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নেই যে 3 সদস্যের একটা রিভিউ প্যানেল করব। এর মধ্যে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, একজন ব্যাংকার ছিলেন, একজন সিভিল সার্ভিসের লোক ছিলেন, এবং তাদেরকে মেথোডোলজিটা আমি নিজে লিখি যে ওনারা কীভাবে কোন মেথোডোলজিতে এই অ্যাসেসমেন্টটা করবেন। এবং এইটা একটা বিরাট, এই রিপোর্টটা যদি এখনও পড়েন, এর পুরা রোডম্যাপটা এর মধ্যে এই রিপোর্টের মাধ্যমে চলে আসে। আমরা এর পরের 2 মাসের মধ্যে এই রিপোর্ট ওনাদেরকে সাবমিট করেন। এরপর কি কি রিফর্ম নিলেন? এবং রিপোর্ট অ্যাকর্ডিং টু রিপোর্টই তো আপনারা রিফর্ম, রিপোর্ট অনুযায়ী আমি কিন্তু, কারণ আমি ভাবলাম একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির দরকার এবং সেই জন্যই এই রিপোর্টটা আমার জন্য প্রয়োজন। আমরা বললাম যে প্রথম বছর বললাম যেটা হলো যে আমাদেরকে একটা মোটামুটিভাবে একটা কনসলিডেশন করতে হবে। আমাদের যেগুলো আগে যে ব্যাকলগ ছিল এগুলাকে কনসলিডেট, স্টাফদেরকে ট্রেনিং দেওয়া, আমাদের ইকুইপমেন্ট যেগুলো নাই এগুলাকে ক্রয় করা, এবং এগুলো ছোটো ছোটো। আমি বললাম ঢাকায় কিনতে পারবেন না, এটা ইয়েতে কিনতে মানে কারণ এখন আর কম্পিউটার ক্যালকুলেটারের মতো, অতএব শুড বি ট্রিটেড লাইক দ্যাট। আগে ছিল সব প্রকিউরমেন্ট হইতো ঢাকার থেকে এবং ঢাকায়।
যেমন কি স্টাফদের জন্য যে লোন দেওয়া হতো এটা সবচেয়ে ইন্টারেস্টিং। কলমিলতা পরে আমি বলে দিচ্ছি এটা সব ওই সময়কার ঘটনা, যেটা হচ্ছে যে কলমিলতা করে একটা গ্রুপ ছিল, এটা একটা ফেক ফার্ম। এই ফার্মের সার্টিফিকেট ছাড়া এই ব্যাংকে কোনো লোন দেওয়া হতো না। মানে লোন বলতে ওই যে স্টাফদের যে বেনিফিট যেটা, এটা 5% দেওয়া হয় স্টাফ, ঋণ নেওয়ার সুযোগ যেটা অন্য ব্যাংকগুলোতে আছে, কিন্তু মুফাসসলের স্টাফরা এটা নিতে পারতো না। ইউনিয়নের প্রভাব ছিল বা অন্যান্য ধরনের প্রভাব ছিল, মানে শুধু ইউনিয়ন না, আমি ব্লেম করবো না, অনেক ধরনের প্রভাবের কারণেই কিন্তু এটা এমনভাবে ছিল যে এটা ফেক কাগজের উপরে ভালো শুদ্ধ, আপনি যদি সঠিক কাগজ দিতেন তো আপনি লোন পাইতেন না। আপনার সময় কি পরিমাণ লোকসান আপনি দেখলেন এসে ব্যাংক? না, আমি আসে তো লোকসান এবং এই যে অনেক শাখা লোকসানি শাখা বন্ধ করার আমি যখন দায়িত্ব নিই, আমার মনে আছে যখন প্রায় 200-র মতো শাখা ছিল বিভিন্নভাবে লসে বা মার্জিনালি লস্ট। এইখানে আমরা যখন বাই 2013 আমরা মোটামুটি চলে আসি যে সকল শাখা আমরা লাভে চলে আসছিলাম। শুধু 2-3টা নতুন শাখা যেগুলো এস্টাবলিশ করা হয়েছিল আমরা এক্সপানশন করি। আর 495টা শাখা ছিল, 92টা শাখা ছিল যেদিন আমি দায়িত্ব নেই। আমি যেদিন ছেড়ে আসি এই দিন ছিল 540টার মতো শাখা। আমরা আরও এক্সপানশন করি এবং এটাতে শুধু তাই না, ব্যাংকের যে সার্বিক যে স্বাস্থ্য, সবচেয়ে বড় জিনিস ব্যাংকের এটা পেইড আপ ক্যাপিটাল। চিন্তা করেন একটা ব্যাংক, তার পেইড আপ ক্যাপিটাল ছিল আমি যেদিন দায়িত্ব নিই 125 কোটি টাকা। এর আগের এত বছরেও কেউ কোনোদিন এই ব্যাংকের পেইড আপ, এত বড় একটা ব্যাংক, 400-500 ব্রাঞ্চের একটা ব্যাংক, এটার পেইড আপ ক্যাপিটাল হলো 125 কোটি টাকা। এটার পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য কেউ কোনো উদ্যোগ, কোনো ধরনের, কোনো বাংলাদেশ ব্যাংকই বলি বা অন্য কোনো প্রতিষ্ঠান কেউ নেন। কিন্তু আমি যেদিন আসি ওই দিন পেইড আপ ক্যাপিটাল প্রায় 300 কোটিতে আমরা নিয়ে যাই এবং এটা আস্তে আস্তে বাড়বে। এখন এই যে সৌদি প্রিন্সের কাছে যে বিক্রি, এটা অনেকে বলে যে শেয়ার বাজার থেকে কারো সুবিধা নেওয়ার জন্য, যে বাজারে এটাকে দাম বাড়িয়ে এক ধরনের মুনাফা নেওয়ার জন্য। আপনার কি মনে হয়েছে ওই সময়? শেয়ার বাজার তো ছোট জিনিস, এটা থেকে তো মূল ব্যাংকটাকেই বিক্রি করে, ব্যাংকটাকে কুক্ষিগত করার, এটা সৌদি প্রিন্সের এটা একটা নাটক ছিল। তাকে পরবর্তী পর্যায়ে যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা চাইলো যে এদের সাথে কথা বলতে, তাদেরকে কিন্তু খুঁজে আর পাওয়া যায় না। এগুলো একটা অনেক ধরনের নাটক ছিল। বাংলাদেশের এক প্রিন্সের সাথে সৌদি প্রিন্সের সম্পর্ক, লেনদেন, এইসব মিলিয়েই কিন্তু এইসব কাজ হয়েছে। আমি এগুলাকে অনেক পুরানো ঘটনা, কিন্তু বাস্তবের দেশবাসীর এটা জানা উচিত, এটা এক সময় কথা বলা উচিত এটা নিয়ে। এবং আমি কোনো অবস্থাতেই দেখি না যে এটা বিক্রির জন্য না, এটাকে জাস্ট হইলো যে একটা নমিনাল প্রাইস দিয়ে পরিচালনা করে নেওয়ার জন্য এটা করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে ওই যে বললাম ম্যানেজমেন্ট রিভিউ করে, আমি সরকারের উচ্চপদস্থ যারা ছিলেন তাদের সাথে জিজ্ঞেস করি আপনারা এটাকে বিক্রি করবেন নাকি না। আমি চাই না এটা বিক্রি হোক, আমি চাই। ওনারা সাথে সাথে বললেন যে সরকারের। এরপরে রূপালী ব্যাংক, আসলে এই সময়ে অনেকগুলো ব্যাংক আছে, সরকারি, বেসরকারি, নতুন প্রজন্মের অনেকগুলো ব্যাংক দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রতিযোগিতা কতটুকু রূপালী ব্যাংক এগিয়ে আসছে আমরা জানবো। আরেকটা বিরতি নিব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির। ডক্টর কবির, আমরা বলছিলাম এই যে এখন অনেকগুলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বলা যায় যে প্রতিযোগিতার মধ্যে সবাই কে কত দক্ষ সেবা দিতে পারবে, কত প্রযুক্তির ব্যবহার ঘটাতে পারবে, কতটা আসলে বিশ্বাসযোগ্য সেবা দিতে পারবে, এই বিষয়গুলো নিয়ে এখন প্রতিযোগিতা চলছে। রূপালী ব্যাংক এই মুহূর্তে কি অবস্থায় আছে, সেটা অন্য প্রতিযোগীদের সাথে কতটুকু পেরে উঠছে? আমি বলবো যে অন্যান্য সরকারি ব্যাংক থেকে, যে ব্যাংকটার ছিল 2009 সালের ডিসেম্বরে, মানে 2010-এর শুরুতে জিরো লেভেলে অলমোস্ট অটোমেশন, সেই ব্যাংকটা প্রথম ব্যাংক হচ্ছে বাংলাদেশের যে সরকারি খাতের বড় ব্যাংকগুলোর মধ্যে যার 100% অটোমেশন। এখন তার নিজস্ব ডাটা সেন্টার আছে, ডাটা রিকভারি সেন্টার আছে, তার নিজস্ব প্রত্যেকটা ব্রাঞ্চ আর নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। এবং যে আমি বলবো যেটা হচ্ছে যে তাদের নিজস্ব কার্ড যেটা চালু করা হয়েছে, আমরা কার্ড চালু করতে গিয়ে দেখলাম যে আমাদের এই ব্যাংকের নিজস্ব ক্যাপাসিটি নেই। তখন আমরা ব্র্যাক ব্যাংকের সাথে পার্টনারশিপ, কারণ আমি
পার্টনারশিপে আমি মনে করি যে অনেক কিছুই লার্নিং আমাদের ব্যাংকিং খাতে কিন্তু এটা খুবই প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন। একে অপরের সাথে নতুন প্রজন্মের ব্যাংকগুলোর সাথে পুরানো প্রজন্মের ব্যাংকগুলোর কিন্তু পার্টনারশিপ, যেমন এসএমই গাইডলাইন্স। এসএমইতে আমরা রূপালী ব্যাংকের আমি বলবো যেটা আই মাইসেলফ ড্রাফটেড, আমি যে তাদের যে নীতিমালার যে পলিসি যেটা হইতেছে বাংলাদেশ ব্যাংকের, আমাদের রূপালী ব্যাংকের এটা হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ওভারঅল গাইডলাইন্স তৈরি করে দেওয়া হয়েছে এসএমই খাতে। কিন্তু আমি চাইছি যেটা হলো যে এখানে নতুনত্ব ছিল, যেমন হলো যে স্কিল বেসড এডুকেশন করলে কেউ যদি কোনো নার্স হইতে চায়, ইলেকট্রিশিয়ান হইতে চায়, প্লাম্বার হইতে চায়, এটা কিন্তু আমরা ওই 2012 সালেই কিন্তু 2011 সালেই আমরা কিন্তু আমাদের এসএমই খাতে বলছিলাম যে এইটা ওই যে কোনো জন পড়তে চাইলে অনেক সাশ্রয়ী মূল্যে তারা লোন পাবে নিরাপদ নারীদের ইনভলভমেন্টের জন্য। অর্থাৎ আমি বলবো অল দ্য ফাউন্ডেশনস আর লেড, এখন নতুন প্রজন্মের এবং রূপালী ব্যাংকের আমি বলবো যে আমার সাথে যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমি সহযোগিতা পাইছি। এটা আমি কিন্তু বলবো যে কর্মকর্তা 2-1 এক্সেপশন থাকতে পারে যেটা যে কোনো জায়গায়। এমনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সুশাসন নিয়ে অনেক কথা হয়, বলা হয় যে এই বেসরকারি ব্যাংকগুলো তার চেয়ে বেশি এগিয়ে, কেলেঙ্কারি বলেন, অনিয়ম বলেন, এগুলো আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেশি দেখি। আপনার কি মূল্যায়ন? না, আমি ব্যক্তিগতভাবে এইটা কথার সাথে একেবারেই একমত। আমরা তো সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারির কথা জানি, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি, তো বিগ অঙ্কের, না এটা বড় অঙ্কের, কিন্তু এই বেসিক ব্যাংক কেলেঙ্কারি। এই ব্যাংকগুলো সরকারি ব্যাংকগুলোর বয়স হচ্ছে 70-80 বছর, তাদের আধুনিকায়ন হয় নাই। নতুন জেনারেশনের ব্যাংকগুলোর বয়স হচ্ছে 5, 10, 15, 20 বছর ম্যাক্সিমাম। এইগুলা কিন্তু অটোমেশন, এদের ব্রাঞ্চের সংখ্যা কম, তাদের জন্য অটোমেশন করা বা ইয়েতে এই যে বিসমিল্লাহ বলি আর যদি হলমার্কই বলি, এটা তো কোনো বাইরের কোনো ইনস্টিটিউশন এসে আইডেন্টিফাই করে নাই, এই সিস্টেমসের মধ্যেই কিন্তু এরা হয়েছে। আরও হয়তো আর্লি ডিটেকশন সম্ভব ছিল, আর্লি ডিটেকশন হয় নাই, এটার জন্য আপনি বলতে পারেন। শাস্তি কেন হয় নাই তড়িৎ, এটা আপনি বলতে পারেন, বা শাস্তির প্রক্রিয়া নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু আমি বলবো যেটা হচ্ছে যে এই ডিটেকশন, যে এইসব যে জিনিসগুলা ইররেগুলারিটিস এখন হাইড করতে পারবে না। আগে ব্যাংকগুলা কি করত, পুরানো দাঁচের ব্যাংকগুলা বড় লেজার বইয়ে লিখতো, এবং এই লেজার বইগুলা কোনো অবস্থাতে উইপুকা বা এদের কাছাকাছি নিয়ে যেতে পারলে এটা তাদের আর দায়িত্ব শেষ, কারণ সেই দিন তো শেষ হয়েছে, এখন নতুন প্রজন্মের এই যে অটোমেশনে তো আছে, এবং এই গত 6-7 বছরেই কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। এটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের লিডারশিপ এবং যে ব্যাংকগুলার লিডারশিপ এটা তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই যে ট্র্যাকিং সিস্টেম হয়েছে, কিন্তু আমাদেরকে অনেক দূর যেতে, অনেক কিছু হচ্ছে, সার্ভিলেন্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আপনি বলছেন সবকিছু শুধু না, অটোমেশন হচ্ছে, কিন্তু ক্লাসিফাইড লোন কিন্তু সেই অর্থে কমছে না, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই বেশি। এইটা কোন এটাও ওই একই ফর্মুলাতে, কিন্তু এটার জন্য করতে হবে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদেরকে প্রথম কথা হইলো যে ব্যাংকগুলার ম্যানেজমেন্টে, যে সার্বিক ম্যানেজমেন্ট, এই যে লোন ম্যানেজমেন্টে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে, এবং এর প্রত্যেকটা ব্যাংকে কোনো প্রেসক্রিপশন দেওয়া হবে না, ব্যাংকগুলোকে তাদের নিজস্ব কোন কোন দুর্বলতাগুলো আপনার মনে হয়েছে যেটা আসলে রিমুভ করা প্রয়োজন? আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা হচ্ছে একটা সাইড অফ যেটা হলো যে এখনো পর্যন্ত জুডিশিয়ারি থেকে প্রোটেকশন আসে। এটা আমি জুডিশিয়ারিকে আন্ডারমাইন করার জন্য না, আমি বলতেছি যে আমাদের যে এক্সিস্টিং যে জুডিশিয়ারি সিস্টেম আছে, এইখানে লোয়ার কোর্ট থেকে ভার্ডিক্ট পাওয়ার পরেও হায়ার কোর্ট থেকে গিয়ে, হোয়ারেজ ইংল্যান্ড বা আমেরিকা বা কানাডা, আমি সেটাই জানতে চাচ্ছিলাম গ্লোবাল প্র্যাকটিসটা কি, গ্লোবাল প্র্যাকটিস ক্লাসিফাইড লোন কিভাবে প্র্যাকটিস হলো, যেটা হলো যে আপনি যদি ব্যাংক থেকে লোন নেন এবং আপনার একটা প্রপার্টি কোলাটেরাল হিসেবে দেন, তো এইটা আপনি যখনই ডিফল্টার হবেন ব্যাংক তা বিক্রি করে ফেলতে পারে। এটার জন্য আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই, আদালতে গেলেও আপনি ওইটা বিক্রি বন্ধ করতে পারবেন না, কারণ আপনি রেজিস্টার করে ব্যাংকে দিচ্ছেন, ব্যাংক আপনাকে অ্যাট ফল্ট পাইছে, এবং ওই টাকাটা ম্যাক্সিমাম আপনি আদালত থেকে সাহায্য চাইতে পারেন যে ওই টাকাটা তারা ব্লক করে রাখবে, কিন্তু বিক্রি করে ফেলবে, প্রপার্টি আপনি প্রোটেক্ট করতে পারবেন না। কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে সবচেয়ে বড় প্রোটেকশন তারা পায় যেটা হচ্ছে একটা হলো যে একটা রিট করে, কিছু হলেই একটা রিট করে, এটা আর 10 বছর 15 বছর, আমার জানা মতো 20 বছর 25 বছরও আছে যারা। আর আরেকটা কাজ হয়েছে যেটা হলো যে এটাও কিন্তু আমাদের 2002-03 সালে এই ঘটনাগুলো ঘটছে, এটাও আপনাদেরকে অ্যাটেনশনে নিতে হবে, যেটা ঘটছে যে 15, 20, 30 বছরের জন্য ব্লক করা 0%-এ বা 1, 2, 3%-এ, এই সংস্কৃতিটা আসলে বন্ধ করা যাচ্ছে না। এটা তো বন্ধ হয়েছে। আমি বলবো গত কয়েক বছরে এই ধরনের ব্লকিং
ব্লক করা হয় নাই, এই যে 20-30 বছরে জন্য ব্লক করা, এটা কিন্তু ওই 2002 থেকে 4-এর মধ্যে ডান্ডি দিয়ে শুরু হয়েছিল এবং এই প্রক্রিয়াটা দীর্ঘদিন চলছে। রাইট অফ কেন আমরা আসলে রাইট অফ মানেই তো আসলে শেষ হয়ে গেল না, শেষ কিন্তু হয়ে গেল। এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে যে রাইট অফ হওয়া মানেই এই টাকাটা বোধহয় আর আদায় করা যাবে না, এবং আমরা সেটাই লক্ষ্য করছি, খুব মানে সন্তোষজনক হচ্ছে। বলা যাবে না যে আদায় হচ্ছে, আদায় করার সেটা তো জন্য- একটা বড় অঙ্কের টাকা আটকে আছে, সেইটা কিভাবে আদায় করার জন্য যে সবচেয়ে বড় জিনিস হলো যে একটা হলো ডায়ালগ করতে হবে, ত্রিপক্ষীয় ডায়ালগ। আমি বলি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কনসার্ন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ক্লায়েন্ট, এই তিনজনের মধ্যে একটা ডায়ালগের প্রক্রিয়া শুরু করতে, এবং যারাই ডিফল্টার হয়ে যায় তাদেরকে সামনে এনে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের সাথে এগ্রিমেন্ট রিচ করতে হবে, এবং যখন তারা এই এগ্রিমেন্টে তারা ট্রিটমেন্টে গিয়ে আনসাকসেসফুল হয়, একবার বা ম্যাক্সিমাম 2বার সুযোগ দিবেন, তৃতীয়বার আর সুযোগ নাই, তৃতীয়বার দেয়ার শুড বি ট্রিটমেন্ট না, তখন পানিশমেন্টে যেতে হবে এবং এটা হার্শ পানিশমেন্টে যেতে হবে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যেটা হলো যে এই একটা জিনিস করে, যেহেতু আমাদের ভলিউমটা অনেক বেশি, টাকার পরিমাণ অনেক বেশি, আমাদেরকে এই টাকাগুলোকে যেগুলো যে ব্লক, যেগুলো বড় অ্যামাউন্ট হয়েছে এবং খারাপ ব্যাড লোন হিসেবে চিহ্নিত হয়েছে, অন্য কোনো এগুলাকে কৌশল বের করে আদায় কৌশল যেটা করার হচ্ছে অন্যান্য দেশেও একটা আছে। ব্যবস্থা এক্সাম্পল, করতে হবে। একটা ব্যাংককে চিহ্নিত করা যেতে পারে যে এটা একটা ব্যাড ব্যাংক, এবং এখানে সবগুলাকে ব্যাড, যেগুলো খারাপ লোন হয় সব transfer করে ওইখান থেকে recovery এর ওইখানে একটা ট্রান্সফার করে, mechanism তৈরি করা। ওইখানে ট্রান্সফার করা এবং ওইখানে ফ্রি হ্যান্ড দেওয়া, ওরা লয়ার নিয়োগ করবে, ওরা বিশেষ লয়ার আদালতের ব্যবহারে ইয়ে করবে এবং বিশেষ লয়ার দিয়ে এই কেসগুলোকে ট্রিট করবে। আর তখন হলো যে ক্লায়েন্টরাও ভাববেন যে আমি যদি ওই ব্যাংকে যদি আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে তার ভাবমূর্তিরও এক ধরনের ব্যাপার। আরেকটা জিনিস করা উচিত, সবচেয়ে বড় জিনিস আমি মনে করি এই মুহূর্তে প্রয়োজন, সিম্পল জিনিস যেটা করা উচিত, যেটা হলো যে আপনি 5টা ব্যাংক থেকে লোন নেন, আপনাকে ডিক্লেয়ার করতে হবে একটা ব্যাংক আপনার প্যারেন্ট ব্যাংক, এবং ওই ব্যাংকে সব ইনফরমেশন থাকতে হবে 5 ব্যাংক। এখন করে কি ইউনিফর্ম সিস্টেম থাকবে না, ইউনিফর্ম তো সবচেয়ে বড় জিনিস না। বড় জিনিসটা হচ্ছে কি, একই ডকুমেন্ট আপনি 5 ব্যাংকে দিয়ে ফরজারি করে টাকা নেওয়ার ওই সুযোগটা আর থাকবে না। তখন যদি একটা ব্যাংক, এখন বলা হয় যে সিআইবিতেও ইনফরমেশন, সিআইবি ইনফরমেশন এত আমাদের কবির, আমরা শেষ করব, তবে আপনি যে কথাগুলো বলছেন নিশ্চয়ই এই কথাগুলো আসলে যারা আমাদের এই নীতি নির্ধারণী মহলে আছেন তারা হয়তো চিন্তা করবেন যে একটা পরিণতি কিভাবে আসে, পরিবর্তনের একটা প্রয়োজন। বড় খাত, আমাদের আর্থিক খাত, ব্যাংকিং খাত, এই খাতটা যেন সুশাসন নিশ্চিত হয়, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে এবং সত্যিকার অর্থে যারা ঋণ পাওয়ার যোগ্য তারাই যেন পায়, এই আশা আমরা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টুডিওতে আসার জন্য। শেষ করব ইসলামিক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে অন্য পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।